আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল, একজন বাইসাইকেল ট্রাভেলার। আমি ঘুরতে পুরো বাংলাদেশের আনাচে কানাচে। আজকে আমার গন্তব্য থাকবে শ্যামনগর থেকে কয়রা হয়ে পাইকগাছা হয়ে এরপর তালাতে। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। সকাল সকাল আমি আমার রাইড শুরু করে দিই, তবুও আর কি সকাল 9টা বেজে যায়। তো 9টার সময় রাইড শুরু করার পর সকাল সকাল প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে। তো আমি চিন্তা করি শ্যামনগরে কিছু খাই নেই। তো আমি শ্যামনগরে খিচুড়ি খাই। সকালবেলা আমি বেশিরভাগ খিচুড়িই খেয়ে থাকি, তবে মাঝে মাঝে রুটি খাই। এই হোটেলটার খাবার অনেক ভালো এবং কি এটার পরিবেশটাও দারুণ ছিল। আমি জাস্ট খালি দেখলাম যে এত সুন্দর পরিবেশ এখানে। আর পরবর্তীতে আমার যাত্রা শুরু। আমার প্রথম উপজেলা আজকে হলো কয়রা উপজেলা। কয়রা উপজেলা যাইতে হলে শ্যামনগর জমিদার বাড়ি হয়ে এরপর ডাইনে ঢুকতে হয়। তো আমি শ্যামনগর জমিদার বাড়ি ক্রস করে যাচ্ছি। প্রথমে আমাকে একটা ফেরিঘাট পার হইতে হবে, সেটা হলো নোয়াবিকি। নোয়াবিকি পার হই, পরবর্তীতে আরেকটা ফেরিঘাট পার হইতে হয়, সেটা হলো চাকলা ফেরিঘাট। তো আমি আমার যাত্রা শুরু করি। 15 কিলোমিটার চালানোর পরেই আমি নোয়াবিকি ফেরিঘাটে চলে আসি। তো ফেরিঘাটে আসার পর আমাকে টুল দিতে হবে এখানে। এটা একটা সিস্টেম, আমি জানি না, সাইকেলের ভাড়া দিতে হয় আর কি এখানে। তো আমি ঢুকে এখানে সাইকেলের ভাড়া প্রথমে 10 টাকা দিয়ে নিই। 10 টাকা দেওয়ার পর আমি যখন ঘাটে যাই, তো ঘাটের এই দৃশ্যগুলো আমাকে আরো অবাক করে ফেলে, যে এত সুন্দর দৃশ্য এখানে। আর আরেকটা কথা, এখানে জোয়ারের পানি প্রচুর পরিমাণে আসে, যেটা আমি এটা দেখে বুঝলাম, প্রচুর পরিমাণে পানি আসে। আর নোয়াবিকির সৌন্দর্য যদি আমি বলি, এখানের সৌন্দর্য হলো এখানের নৌকা এবং কি এখানকার মানুষজন। এখানের মানুষজনের কথাবার্তা একদমই হলো অন্য রকমের, যেটা আপনি আগে কখনো ভাবতেও পারেননি যে এরকম ভাবে কথাবার্তা শুনতে হবে আপনাকে। আমাকে তারা বলতেছে সাইকেলের মেকানিক, সাইকেল সার্ভিস দেই, আমি কাপড় চোপড় বিক্রি করি, আমি ফেরিওয়ালা, আর কত রকমের কথাবার্তা বলতেছে। তো সবকিছু শোনার পর আমি এনজয় করতেছি এখানে। তো রাস্তা বলতে পানির রাস্তাটা অনেক সুন্দর ছিল। আমি এখানে অপেক্ষা করতেছিলাম যে লোকজন উঠতেছিল, অনেক লোকজন যায় একটা নৌকাতে। তো পরবর্তীতে আমাদের নৌকা ছেড়ে দেয়, আমি এখানে আমার মতো করে এনজয় করতেছি। করার পর কিছুক্ষণের ভিতরে আমি পৌঁছে যাই হলো যে পরবর্তী ঘাটে। তো এই ঘাটের নামও একই, নোয়াবিকি। তো নোয়াবিকির এখানে মানুষজনের বসবাসটা একটু ভিন্নধর্মী আমাদের থেকে। তো পরবর্তীতে আমি যে রাস্তা দেখে অবাক হয়ে যাই, সেটা হলো এই রাস্তা। কারণ আজকে এই রাস্তা ধরেই আমাকে চাকলা ফেরিঘাটে যেতে হবে। তো অনেক পেন খেতে হবে আমাকে। তো পেনের ভিতরে হলো স্বস্তি দেয় হলো এই পোলাপানগুলো আমাকে দেখে ডাকতেছিল যে ভাই একটু দাঁড়ান দাঁড়ান। তো আমি দাঁড়ালাম। তারা আমার কাছে জিজ্ঞেস করতেছে আমি কি করি, আমার বাসা কোথায়, আমি রেস করি কিনা কিনা আমি ঘুরি কিনা, বিভিন্ন কথাবার্তা জেগেছে। তো তাদের সব প্রশ্নের উত্তর দিয়ে আমি আবারও সাইক্লিং শুরু করি। কিন্তু আমি যতই সামনের দিকে এগোচ্ছিলাম, ততই যেন আমি খারাপ রাস্তার সম্মুখীন হচ্ছিলাম। এটা আমাকে অনেক পেন দিচ্ছিল, তবে পেন খেলেও কিছু করার নাই, আমাকে আজকে এটা চালাইতেই হবে, কারণ আমাকে কয়রা পৌঁছাইতে হবে। তো রাস্তা বেশি থাকলেও সমস্যা ছিল না যদি এরকম রাস্তাটা না হইতো। তবে ভবিষ্যতে এই রাস্তাটা অনেক ভালো হবে, কারণ অনেক বড় পরিকল্পনা করে তারা এই কাজটা করতেছে। তো আমি যখন চাকলা ফেরিঘাটে আসি, তখন এখানে আরো একটু মেজাজ খারাপ হয়ে যায় আজকে, কারণ এখানে মাঝখানে রাস্তা বন্ধ। আমি কিভাবে যাবো এটা জানি না। লোকজনদেরকে জিজ্ঞাসি, তারা এক একজন এক রকম কথা বলছে। এরপর ওই রাস্তা মানে মানে খারাপ রাস্তা দিয়ে আমি সাইকেল কাঁধে নিয়ে হলো আজকে পার হয়ে অনেক প্যারা যায়। তো পরবর্তীতে আমি অপেক্ষা করতেছি নৌকার জন্য। নৌকা কিছুক্ষণের ভিতরে চলে আসবে, তবে এখানে নৌকার ভাড়াটা একটু বেশি, মানে এখানে একটু জায়গা পার হবো, তো এখানে নৌকার ভাড়া নেয় তারা 30 টাকা করে। তো আমি নৌকা আসার আগে হলো অপেক্ষা করতেছিলাম, আর এখানের লোকজনের জীবন দেখতেছিলাম, যে তারা কিভাবে বসবাস করে, তাদের কালচার কেমন, এগুলো দেখতেছিলাম। তো আমার যতটুকু মনে হলো যে এদের কালচারের সাথে আমাদের কালচারের মিল ধরতে গেলে নাই তেমন। তো ফেরিতে এখন ফেরি না, তো ফেরিঘাট, তবে এখানে নৌকা চলাচল করে, নৌকা ছেড়ে দিবে আমাদের। তো নৌকা ছাড়ার সাথে সাথে আমি একটু ফুটেজ নিয়ে নিলাম, কারণ আমার একটা প্রয়োজন আছে। তো নদী পার হলেই আমি কয়রা চলে যাব কিছুক্ষণ চালিয়ে। তো কয়রাতে এসে আমি এখানে চা বিরতি দিই। তো চা খাওয়ার পর আমি আবারও আমার সাইক্লিং শুরু করব, কারণ আমাকে এখন পাইকগাছাতে যাইতে হবে। পাইকগাছা হলো আমার পরবর্তী উপজেলা। তবে সেখানে যাওয়ার আগে আমি এই জিনিসটা লক্ষ্য করি যে প্রাণীকে কিভাবে কষ্ট না দিয়ে তা সাথে রাখতে হয়। এটা আমি এই মুরগি থেকে শিখলাম আজকে। মুরগিটাকে কত সুন্দরভাবে বেঁধে রাখছে। তো আজকে আমার প্রচুর পেন যাচ্ছে পাইকগাছা ঢুকতে, কারণ রাস্তা এত কঠিন ছিল কল্পনার বাহিরে। কয়রা থেকে যখন আমি এই রাস্তায় সাইক্লিং করতেছিলাম, আমার প্রচুর পরিমাণে পেন হচ্ছিল। আমি জাস্ট খালি এনজয় করতেছিলাম নিজের লাইফটাকে। তো আমি কিছুক্ষণের ভিতরে পাইকগাছা চলে আসি। পাইকগাছা চলে আসার পর এখানে কিছু ফটোশুট করে নিই। ফটোশুট করার পরে যদি আরেকটা কথা বলি, যে এখানে এই মানে উপজেলার ভিতরে এই সিস্টেমটা আমার অনেক ভালো লাগে, যে পত্রিকাগুলো এখানে লাগানো থাকে, মানে দেয়াল পত্রিকা যেটাকে বলা হয়, এটা ছিল এখানে। তো আমি পরবর্তীতে আমি আবারও আমার যাত্রা শুরু করি। এখন আমি তালা উপজেলায় যাব, তবে তার আগে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা পায়। আমি দুপুরের খাবারটা হলো পাইকগাছা
উপজেলাতেই খেয়ে নিই, এখানে বাস টার্মিনালের ওইখানে খাবারের মান ভালো ছিল। পরবর্তীতে আমি আবারও আমার সাইক্লিং শুরু করি, তবে এইবার আমার জন্য কঠিন হয়নি রাস্তা, কারণ রাস্তা অনেক ভালো ছিল, কিন্তু বিপরীতমুখী বাতাস ছিল প্রচুর পরিমাণে, যার জন্য আমি সাইক্লিং এত জোরে চালাইতে পারতেছিলাম না। আর এইদিকে হলো যে বাস এত পরিমাণে চাপ দেয় যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। বাসের চাপে আমি একদম অতিষ্ঠ হয়ে যাইতেছি আজকে, তবে সমস্যা নাই, আমাকে সাইক্লিং করতে হবে। তো তালা যাওয়ার আগে আমি এই সুন্দর মন্দিরটা দেখতে পাই, সুন্দর একটা মন্দির ছিল, তার জন্য আমি একটু ফটোশুট করে নেই। এখানে যেহেতু সুন্দর মন্দির পাইছি, ফটোশুট না করলে কেমন হয়। পরবর্তীতে আরেকটা জিনিস আমার অনেক ভালো লাগছে, সেটা হলো এখানের ভ্যান চালকরা মানে যাত্রীদের কথা চিন্তা করে। আমাদের এদিকে কিন্তু এরকম করে না, কোনোভাবে যাত্রী তুলতে পারলেই হয়েছে। এই যে দেখেন ভ্যানের ভিতরে পার্টি রেখে দিচ্ছে যাতে আরামে বসতে পারে। তো পরবর্তীতে আমি তালা উপজেলায় চলে আসি, উপজেলায় এসে আমি আমার ফটোশুট করে নেই। পরবর্তী গন্তব্য থাকবে আমার হলো তালা থেকে আর একটু সামনেই হলো বড় ভাইয়ের ওইখানে আমি থাকবো, সে হলো মিলন ভাই। মিলন ভাই আমার জন্য অপেক্ষা করতেছে, তবে আমি এখানে একটু ব্রেক দিই, সেটা হলো উপজেলা মডেল মসজিদে। মডেল মসজিদগুলো অনেক উপকারী। পরবর্তীতে যখন আমি যাওয়া শুরু করি তখনই আমার সামনে এই হাশেমি বাড়ি পড়ে। তো হাশেমি বাড়ির এই জায়গাটায় হলো এখানে অনেক জমিদাররা থাকতো, মানে তাদের জমিদারিত্ব ছিল, যার কারণে এখানে তাদের নামগুলো লেখা হয়েছে এবং কে কার পরে শাসন করছে এই জিনিসগুলো বিস্তারিত এখানে লেখা ছিল। আর এখানে বাড়িঘরটা অনেক জমিদারদের মতোই আছে এখনো। তো পরবর্তীতে আমি যখন যাই তখন হলো এই তিতুলিয়া জামে মসজিদ, একটা জমিদারদেরই জামে মসজিদ ছিল। তবে এখানের লোকজনের ভাষ্য মতে এই মসজিদের নিচেও আরো এতটুক মসজিদ এখনো আছে, মানে মাটির নিচে, যেটা আমি শুনে অবাক হয়ে যাই যে এত বড় মসজিদ। আর মসজিদটাও দারুণ, আমি কি বলবো, এটা প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে এখন আছে। তো আমি পুরো মসজিদটা ঘুরে ঘুরে এখানে নামাজ আদায় করি, নামাজ আদায় করার পরে কিছু ফটোশুট নিয়ে নিই। আসলে এখানে সৌন্দর্য আপনাকে অবাক করবে, কারণ এখানে যে পরিমাণ কারুকার্য থেকে শুরু করে এখানে দালানগুলো কত সুন্দরভাবে দাঁড়া করানো, সবকিছু অনেক সুন্দর ছিল। তো আমি পরবর্তীতে মিলন ভাই আমার জন্য যেহেতু অপেক্ষা করতেছে, আমি মিলন ভাইয়ের ওইখানে চলে যাব এই মসজিদের কে বিদায় দিয়ে। তো মসজিদকে বিদায় দেওয়ার আগে আমি যদি এর ভিতরের অংশের কথা বলি, ভিতরের অংশটা দেখে আমি আরো অবাক হয়ে যাই যে এত সুন্দরভাবে করা হয়েছিল, যা কল্পনার বাহিরে। তো পরবর্তীতে আমি আমার সাইক্লিং শুরু করি। সাইক্লিং শুরু করার কিছুক্ষণের ভিতরেই আমি মিলন ভাইয়ের দেখা পেয়ে যাই। আর মিলন ভাইয়ের দেখা পেয়ে আমি আজকে কি বলবো, আমি অনেক খুশি, কারণ এই ক্লান্ত শরীর নিয়ে সারা দিন সাইক্লিং করছি, কিন্তু করার পর যখন আমি মিলন ভাইয়ের সঙ্গ পাই তখন আমার কাছে দারুণ লাগে, কারণ মিলন ভাই দারুণ একজন মানুষ। আর আমাকে আজকে যে পরিমাণে সাপোর্ট দিতেছে উনি কল্পনার বাহিরে। আর আজকে রাত 11টা পর্যন্ত ভাই আমাকে ঘুরাইতেছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।